আমাদের দেশে এমন একটা জায়গা থাকে যেখানে মাইলের পর মাইল শুধু ফাঁকা অঞ্চল, কোনো জনবসতি নেই, শুধু প্রকৃতি আর প্রকৃতি। আবার তারই মাঝে কোনো কোনো জায়গা থাকে দূর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতির সমুদ্রে ছোট্ট একটা দ্বীপ ভেসে আছে। এমনই একটা জায়গা আছে যার নাম গড়ডাঙ্গা। কেউ জানে না গাছপালায় ঘেরা এই ছোট্ট জায়গাটায় কত রহস্য, কত স্মৃতি আর কত অকৃত্রিম ভালোবাসা লুকিয়ে আছে। কেউ জানে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিলয় বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হেঁটে এসে কেন এখানে সময় কাটায়। ব্যস্ত কর্মজীবনে সময় পেলেই বহু পুরনো গাছটার তলায় একটা বড় পাথরের কোল ঘেঁষে অনেকক্ষণ বসে থাকে। কারণ জানতে হলে আমাদের বেশ কয়েক বছর আগে চলে যেতে হবে। ছোট্ট এই গ্রামটার নাম বিজয়গড়। তখন ভোরবেলা নিলয় নামের এই ছোট্ট ছেলেটি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েছে। তখনও বাড়ির কেউ ঘুম থেকেই ওঠেনি। নিলয় হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এলো, কিন্তু জানে না কোথায় যাবে। শুধু অভিমানী নিলয় জানে বাড়ি থেকে তাকে অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু কতক্ষণ আর হাঁটবে? একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। কার্পেটের মতো সবুজ বিস্তীর্ণ ফাঁকা জায়গাটার মাঝে একটা ছোট্ট গাছপালায় ভর্তি জায়গা দেখতে পেল, যেখানে অনেক ছায়া আছে। নিলয় ভাবলো ওইখানে গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে। জায়গাটার দিকে একটু এগিয়ে যেতেই নিলয় লক্ষ্য করলো বড় গাছটার গোড়ায় একটা পাথরের উপরে বসে আছে এক বৃদ্ধ লোক। আহা, কি শান্তভাবে বসে আছেন! দেখলেই মনে হচ্ছে যেন কোনো উদ্বেগ নেই, কোনো ব্যস্ততা নেই। নিজেকে প্রকৃতির সঙ্গে একেবারে ভাসিয়ে দিয়েছেন। নিলয় সামনে যেতেই বৃদ্ধ মানুষটি তার দিকে তাকালেন। খুব অবাক হলেন। সাধারণত এই দিকে তো খুব একটা মানুষজন আসে না। তাই নিলয়কে দেখে বললেন, তুমি কে খোকা? এখানে কিভাবে এলে? তোমাকে খুব পরিশ্রান্ত লাগছে। ঠিক আছে, তুমি আগে এখানে বসে আরাম করো, তারপর না হয় বলবে। নিলয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভদ্রলোক আবারও নিলয়কে জিজ্ঞাসা করলেন, এবার বলো তো বাছা, এত দূরে নির্জন জায়গায় তোমার আসার কারণটা কি? ঠিক কী কারণে হাঁটতে হাঁটতে নিলয় এখানে এসেছে সেটার বিবরণ দিতে থাকলো। আসলে স্থানীয় গিরিরাজ বিদ্যালয় থেকে এবছর নিলয় ক্লাস 5 থেকে প্রথম হয়ে ক্লাস 6-এ উঠেছে। নিলয় বরাবরই অর্থাৎ ক্লাস 1 থেকেই প্রতি বছর ক্লাসে প্রথম হয়, আর ভালো রেজাল্ট করার জন্য প্রতি বছরই বাবা মার কাছ থেকে কিছু একটা উপহার পায়। স্কুল ড্রেসটা পুরনো হয়ে গেছে, দু এক জায়গায় ছিঁড়েও গেছে। মা সেলাই করে দিয়েছে, কিন্তু এইবার নিলয় আবদার করেছিল নতুন একটা স্কুল ড্রেস কিনে দেওয়ার জন্য। নিলয় ছাড়া ক্লাসের প্রায় প্রত্যেকেরই নতুন ক্লাসে নতুন স্কুল ড্রেস হয়েছে। নিলয়ের পুরনো ড্রেসটা পরে যেতে খুব লজ্জা করে, কিন্তু নিলয়ের বাবা এই মুহূর্তে তার স্কুল ড্রেস কিনে দিতে রাজি হয়নি। গতকাল রাতে খেতে বসে নিলয় তার মাকে কত করে বলল যে স্কুল ড্রেস কিনে দেওয়ার জন্য বাবাকে বলতে। নিলয়ের ধারণা মা যদি বাবাকে বুঝিয়ে বলে তাহলে বাবা কিনে দিতে হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু মা উল্টে তাকে বলল, বাবা নীলু, এবার তুমি ক্লাস 5 থেকে 6-এ উঠবে, আর কবছর পরেই তো তুমি মাধ্যমিক দেবে, তারপর উচ্চ মাধ্যমিক দিয়ে শহরের কলেজে যাবে। মানে তুমি বড় হচ্ছ। তোমার বাবার কতটা সামর্থ্য সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো তোমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সামান্য কটা টাকাই মাইনে পান। আগামী দিনে তুমি যত উঁচু ক্লাসে উঠবে ততই পড়াশোনার খরচ বাড়তে থাকবে, আর তোমার ক্লাসের বন্ধুদের সঙ্গে নিজেকে কখনো মেলাতে যাবে না। তাদের বাবারা হয়তো তোমার বাবার থেকে অনেক বেশি উপার্জন করেন, বরঞ্চ এটা ভেবে অনেক বেশি গর্বিত হও যে তুমি ক্লাসে পড়াশোনাতে প্রথম হও, তোমার আগে কেউ নেই। তোমার বাবা মার পরিশ্রমের মর্যাদা তুমি প্রতি বছর এইভাবেই দিতে থাকো, তাহলেই হবে। বুঝেছো? সমস্ত ঘটনা শোনার পর ভদ্রলোকটি শান্তভাবে বললেন, আমার মনে হয় না তোমার মা অন্যায় কিছু বলেছেন। হয়তো এই সময় একটা অর্থনৈতিক সমস্যা চলছে। গরিবের
বা নিম্ন মধ্যবিত্ত ঘরে এটা স্বাভাবিক ঘটনা। বরঞ্চ তোমার জন্য তোমার মা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। এই সমস্ত কথাগুলো শুনে তোমার এত অভিমান করা উচিত হয়। অভিমানে গুমড়ে থাকা নিলয় কাউকে পেয়ে ঝরঝর করে সব কথা বলে দিয়েছিল, নিজেকে হালকা করে দিয়েছিল। ভেবেছিল বাবা মার অন্যায়টা কেউ একজন নিশ্চয়ই বুঝবে, কিন্তু ভদ্রলোক তো অন্য কথাই বললেন। নিলয় চুপ হয়ে গিয়েছিল, কি বলবে ভেবেই পাচ্ছিল না। তাই বলে নিলয় ভদ্রলোকের কথায় রেগে যায়নি, উল্টে তার মনে হচ্ছিল তাহলে বোধহয় সে ভুলই করেছে, তাই তার অনুশোচনা হচ্ছিল। ভদ্রলোকটি তা ভালোভাবেই অনুভব করলেন, তাই নিলয়কে বললেন, তোমার মন খারাপ করার কোনো দরকার নেই। আমার এখানে দেখেছো তো, ফুল ফল সবজির কত গাছ, আর সেগুলিতে আম জাম লিচু আরো অনেক ফল সবজি হয়ে আছে। আমি এখানে একাই থাকি, সবকিছু আমার একার পক্ষে অনেক বেশি। তাই মাঝে মাঝে এক ব্যবসায়ী আমার কাছ থেকে এই সমস্ত শাকসবজি ফল কিনে নিয়ে যায়। যা টাকা পয়সা পাই তা আমার পক্ষে একটু বেশি। তাই তোমার নতুন স্কুল ড্রেসের টাকাটা আমি না হয় দিচ্ছি, এবং অবশ্যই উপহার হিসেবে। আর তোমার আবদারটাও কোনো অন্যায় আবদার নয়। স্কুল ড্রেসের জন্য কিছু টাকা আর কিছু ফল নিয়ে নিলয় সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়েই ছলো ছলো চোখে অজানা উদ্দেশ্যে হেঁটে গিয়েছিল। কোথায় যাবে নিজেও জানতো না, অথচ প্রকৃতি আর অমন সুন্দর একটা মানুষ নিলয়কে প্রাণবন্ত করে দিয়েছিল। তাই শুধু নতুন স্কুল ড্রেস কেনা নয়, অজানা একটা আনন্দ নিলয় অনুভব করছিল। এদিকে নিলয়ের মা প্রভা খুব চিন্তায় পড়ে গেছে। নিলয়ের বাবা বলরাম সকালবেলা ভেবেছে নিলয় আশেপাশেই কোথাও গেছে, তাই কাজে বেরিয়ে গেছে। কিন্তু অনেক বেলা পর্যন্ত নিলয় বাড়ি না ফেরায় প্রভা রাস্তায় দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে নিলয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নিলয় ফিরে এলো। ক্ষুধার্ত নিলয়কে প্রভা খেতে দিল। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথায় গিয়েছিল, সেখানে কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তাকে ফল আর স্কুল ড্রেস কেনার টাকাই বা কে দিল, সব তার মাকে বলল। প্রভা অবাক হলো, ভাবলো এসব কি বলছে। সন্ধ্যের পর বলরাম কাজ থেকে বাড়ি ফিরে আসার পর প্রভা চা করে দিয়ে বলল, জানো, নিলয় সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর বিকেলবেলা বাড়ি ফিরল। ওকে স্কুল ড্রেস কিনে দেওয়া হয়নি বলে ও রাগ করে অনেক দূরে কোথাও একটা চলে গিয়েছিল, ফাঁকা জায়গায় একটা ছোট্ট গ্রামে। সেখানে অনেক রকম গাছ, আর সেখানে থাকে এক গাছ দাদু। তিনিই নাকি নিলয়কে ফল আর স্কুল ড্রেস কেনার টাকা দিয়েছেন। কি সব আজগুবি গল্প আরম্ভ করেছ? এটা তো রূপকথার গল্প হয়ে গেল। ফাঁকা জায়গা, গাছগাছালি গ্রাম, তাতে আবার গাছ দাদু, সে আবার ফল টাকা পয়সা দিচ্ছে। ছেলে মা দুজনের মাথাটা গেছে। দেখো, আমার মাথা একদমই ঠিক আছে, বরঞ্চ তোমার ছেলের মাথাটা ঠিক আছে কিনা তা দেখো। আমাকে বাড়ি ফিরে যা বলেছে আমি সেইটুকুই বলেছি। ব্যাপারটা মোটেই মজার নয়। ঘটনাটা যদি বানানোই হবে, তাহলে নিলয় ওই ফল আর ড্রেস কেনার টাকাই বা কোত্থেকে পেল, সেটা আমাকে বলো। সত্যি এটা খুব চিন্তার বিষয়। কাল সকালেই আমি নিলয়কে নিয়ে বের হব। ওকে বলবো কোথায় তোর গাছ দাদু আছে দেখাবি চল। দরকার পড়লে কালকে কাজে যাব না, ঠিক আছে? ঘটনাটা অস্বাভাবিকই বটে, তাই নিলয়ের কথাগুলো তার বাবা মা বিশ্বাস করেননি। উল্টে তারা দুশ্চিন্তা করতে লাগলো, নিলয় কোনো দুশ্চক্রে পড়ে যায়নি তো। পরদিন একদম সকালবেলা বলরাম বাড়ি থেকে নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ল। বলরাম আর নিলয় যখন গড়ডাঙ্গায় এসে পৌঁছালো, তখন ভদ্রলোক অর্থাৎ নিলয়ের গাছদাদু স্থির হয়ে তার নিজের জায়গায় বসে আছেন। কাছে যেতেই দুজনকে বসালেন, তারপর বললেন, কি ছেলের কথা বিশ্বাস হয়নি বুঝি, তাই এখানে আসা? না, ও তো আমাকে কিছু চাইনি। আমি ওকে উপহার হিসেবে টাকা আর ফল দিয়েছি।
সত্যি করেই বিশ্বাস হয়নি, তাই এলাম। এসে বুঝলাম অবিশ্বাস্য হলেও সত্যি। এখানে এসে এখানকার পরিবেশ দেখে মনটা ভরে গেল। গাছপালায় ভরা এই জায়গাটা কি সুন্দর। আসলে প্রকৃতি এমন সুন্দরই হয়। প্রকৃতি আর আমাদের সুষ্ঠু সহাবস্থান হলেই প্রকৃত শান্তি পাওয়া যায়। কিন্তু আমরা সেটা বুঝেও বুঝি না। আমরা ভোগ বিলাস আর লোক দেখানো সৌন্দর্যের জন্য প্রকৃতিকে ধ্বংস করতে পিছু পা হই না। আপনি একদম ঠিক বলেছেন। গাছ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোধহয় কারো অজানা নয়। কিন্তু বাস্তবে আমরা কমজনই গাছ লাগাই, উল্টে কেটে ফাঁকা করে দিই। আচ্ছা, আপনি কতদিন এখানে এইভাবে থাকেন? আপনার পরিবারের আর কেউ নেই? তা প্রায় 10 বছর ধরে আমি এখানে থাকি। আর আমার পরিবারের কথা বলছো? দেখছো না কত রকমের গাছ, তুমি গুনেও শেষ করতে পারবে না। এরাই তো আমার পরিবার। একটা একটা করে আমি পরিবারের সদস্য সংখ্যা বাড়িয়ে চলেছি। সারাটা দিন তো এদের সঙ্গেই কেটে যায়। আর ওই কুঁড়ে ঘরটা দেখছো, ওই একমাত্র ঘরটাই আমার বাকি সময় থাকার জায়গা। গাছের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকে, আর এই ভালোবাসাটা তৈরি করেছিলেন আমার ঠাকুমা। একদিন রাত্রির বেলা বাড়িতে রচনা লিখছিলাম, বিষয় একটি গাছ একটি প্রাণ। লেখা হয়ে গেলে ঠাকুমাকে পড়ে শোনাচ্ছিলাম। ঠাকুমা তখন বললেন, লেখাটা খুব ভালো হয়েছে, কিন্তু শুধু লেখা আর পড়াতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তব প্রয়োগ করতে জানতে হবে। মানে তোমাকে গাছ বসাতে হবে, না হলে তোমার শুধুই পুঁথিগত বিদ্যা হবে। তারপর থেকে যখনই সুযোগ পেতাম বিভিন্ন গাছের পরিচর্যা করতাম। পড়াশুনো শেষ করে চাকরিতে যোগ দিলাম। চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। যেখানেই থেকেছি গাছগাছালিতে ভর্তি করে দিয়েছি। যখন আবার জায়গাটা ছেড়ে যেতে হতো তখন গাছগুলোর জন্য খুব দুঃখ হতো। চাকরিতে অবসর নেওয়ার পর ঠিক করলাম গাছে গাছে ভর্তি নির্জন কোনো একটা জায়গায় একটা ছোট বাড়ি করে শেষ জীবনটা কাটিয়ে দেব। তখন আমার পরিবার বলতে আমি একাই। মা বাবা তার অনেক আগেই মারা গেছে, আর আমি বিয়ে করি। সুন্দরগড়ে সেই রকমই এক জায়গায় একটা বাড়ি করে থাকতে লাগলাম। বাড়ির কাছাকাছি শুধু গাছ আর গাছ। পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটার ভিতরেও অনেক গাছ লাগাতে শুরু করলাম। কতই না সুন্দর ছিল সেখানকার পরিবেশ। প্রতিদিন বিভিন্ন পাখির ডাকে ভোরবেলা আমার ঘুম ভাঙত। বাড়ির সামনে বড় বড় গাছের ডালে ডালে পাখিরা বাসা বাঁধত। কিন্তু এই সুখ খুব বেশি দিন স্থায়িত্ব হলো না। একদিন সকালে বাড়ি থেকে বেরোতে দেখলাম আমার বাড়ির অদূরেই রাতারাতি একটা বড় সাইনবোর্ড কারা লাগিয়ে দিয়ে গেছে। এখানে নাকি বড় বড় ফ্ল্যাট তৈরি হবে। কয়েকদিন পরেই শুরু হয়ে গেল পড়াশোনা। একটার পর একটা গাছ কেটে ফেলতে, এক একটা গাছ বড় হতে কতদিন, কিন্তু কেটে ফেলতে লাগবে কয়েক মিনিট। গাছ কাটা হলেই শুরু হবে মাটি কাটা। সে এক হই হুল্লোড় শুরু হয়ে শান্ত পরিবেশ, আর শান্ত থাকলো। আমি আর সহ্য করতে পারছিলাম না। মাত্র কটা দিনেই জলের দরে বাড়ির জায়গা বিক্রি করে চলে এলাম এখানে। এই জায়গাটা আমার আগেই কেনা ছিল, বাগান করব বলে। থাকার পরিকল্পনা কোনোদিনও ছিল না। দূর গ্রাম থেকে লোক এনে একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করে দিলাম। এখন বেশ আছি, তবে জানি না আবার কোনোদিন এখান থেকেও তারা খেয়ে চলে যেতে হবে কিনা। কিছুক্ষণ পর নিলয় আর তার বাবা বলরাম বাড়ি ফিরছিল। আজ ও গাছ দাদু কিছু ফল নিলয়কে দিয়েছিলেন। বলরাম একদম চুপচাপ হাঁটছিল, অনেক কিছুও ভাবছিল। জীবন কত সুন্দর হতে পারে, প্রকৃতি আর মানুষের সুষ্ঠু সহাবস্থান হলে কত মনোরম হয়। এটা প্রকৃতির সংস্পর্শে এলেই উপলব্ধি করা যায়। রূপকথার কাহিনী বলে উপহাস করা বলরাম এখন বুঝতে পারছে তার ছেলে নিলয় একটা রত্নের সন্ধান পেয়েছে। অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দেওয়া মেধাবী বলরাম জানে ক্লাসে প্রথম হওয়াটাই সব নয়।
ওটা একটা নাম্বার মাত্র। প্রকৃত মানুষ হতে গেলে লাগে আরো অনেক কিছু। তারপর থেকে বাবা মায়ের উৎসাহে নিলয় নিয়ম করে এখানে আসতো আর গাছ দাদুর সঙ্গে অনেক গল্প করত। তারপর 15 বছর কেটে গেছে। নিলয় এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। নিলয়ের বাবা বলরাম অবসর নিয়েছে। এখন আর তাদের অর্থনৈতিক কোনো সমস্যা নেই, কিন্তু এত সবের মধ্যেও গাছ দাদু আর বেঁচে নেই। 2 বছর আগে গাছ দাদু মারা গেছেন। গাছ দাদুর শেষ ইচ্ছা অনুযায়ী বড় গাছটার নিচে তাকে সমাধিস্থ করা হয়েছে। তার উপর একটা বড় পাথর রেখে দেওয়া হয়েছে। নিলয় এখন দাদুর সমস্ত গাছগুলোকে খুব যত্ন করে। নিলয়ের ইচ্ছা আছে আরও জায়গা কিনে আরও অনেক গাছপালা বাড়ানোর। নিলয় যতই আধুনিক শিক্ষা দীক্ষায় অভ্যস্ত হোক, গাছ দাদুর আদর্শ শিক্ষা তার মনে গেঁথে গেছে। তাই কর্মব্যস্ত জীবনেও এখানে নিয়মিত আসে। গাছের পরিচর্যা ছাড়াও এখানে অনেকক্ষণ বসে থাকে, পায় শান্তি আর অনেক শক্তি। আজকের দিনে অনেক নিলয়ের প্রয়োজন আমাদের এই পৃথিবীটাকে বাঁচাতে, আর গাছ দাদু হোক তাদের অনুপ্রেরণা। বন্ধুরা, চলো আমরা আজ অন্তত একটা গাছ লাগানোর অঙ্গীকার করি। আমরা সংখ্যাটা কিন্তু কম নয়, সবাই যদি অন্তত একটা করেও গাছ লাগায় তাহলেও অনেক। আমাদের দেখে আরো অনেক মানুষ এগিয়ে আসবে, আরো আরো। আমাদের অনুরোধ, যারা এই অঙ্গীকার করবে শুধুমাত্র তারাই যেন এই গল্পতে লাইক করে।